This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই ভোটমুখী বঙ্গে 22 তারিখ নতুন দল তৈরির ঘোষণা করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর এরই মধ্যে সামনের রোডম্যাপ তিনি তৈরি করে ফেলেছেন। মিমের সঙ্গে জোট করবেন। সিপিআইএমও জোটে রাজি, এমনই দাবি ভরতপুরের বিধায়কের। রাজ্যে কত আসনে লড়বেন, মুর্শিদাবাদে কার কার সঙ্গে জোট করবে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে এবং জোট করে কতগুলো সিটে লড়বেন ভেবেছেন? আমি তো টোটাল টার্গেট 135, তার মধ্যে ওয়াইসি সাহেব কতটুকু সিট ডিমান্ড করে দেখতে হবে। মানে ওই 135-এর মধ্যে দুইজনে শেয়ার হবে? হ্যাঁ, দুইজনে, মানে ওদের ম্যাক্সিমাম সিট তো ওদের ছাড়বো না আমি। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে। আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, 0 আছে তো। কংগ্রেসও 0 আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে। ও যদি এগ্রি হয় তাহলে ওকে 10টা ছাড়লাম, 10 আর 4 14, আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়ব, আমি 6টায় লড়ব। একইভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একদম মেখলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, বীরভূম, কোনো জেলা বাদ যাবে না আমাদের দলের প্রার্থী। শিডিউল কাস্ট সিট যেটা রিজার্ভ আছে, এই যে খড়গ্রাম, বড়ুয়া, নবগ্রাম, এসব সিটেও প্রার্থী দেবো। এরা ভেবে না যে আমি শুধু মুসলিমের পার্টি বানাচ্ছি, এদের একদম রাজনৈতিকভাবে এদেরকে ফিনিশ করাই হচ্ছে আমার কাজ। আর আপনি বললেন কংগ্রেস যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস 0 আছে, আবার 0 থাকবে। কে কার সঙ্গে জোট বাঁধবে তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। তবে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদার। কে কার দলে যাবেন, কে কার জোট করবেন তা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। মসজিদ বানাও, নিজের নামে রাখো, নিজের বাপের নামে রাখো, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো মহাপুরুষের নামে রাখো, ইসলামিক মহাপুরুষের নামে রাখো। এপিজে আব্দুল কালামের নামে তো হতে পারে মসজিদ, সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা। করতেই পারে, আসাউদ্দিন ওয়াইসি তো বসেই আছে, বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাউদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। আপনাদেরও অফার দিয়েছে, হুমায়ুন কবির বলেছেন যে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমার সাথে আসুন, একসাথে ভোট করতে আমাদের অফার। আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই এখন। কে হুমায়ুন কবির কাকে আহ্বান জানাচ্ছেন, কি একসাথে লড়বেন? উনি কোথায় লড়বেন? উনি তো তৃণমূলের হয়ে লড়বেন, লড়ে বিজেপিতে যাবেন, বিজেপিতে লড়বেন, লড়ে হেরে গিয়ে আবার তৃণমূলে আসবেন, এ তো ওর কারবার। ফলে উনি আবার কাকে কি আহ্বান জানাচ্ছেন না জানাচ্ছেন, আমার মনে হয় সব কথা কোনো গুরুত্ব দেওয়া উচিত না। হুমায়ুন কবির কাদের জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তাদের বিষয়, কিন্তু জোটের সংখ্যাটা একবার ভেবেছেন? যে হুমায়ুন কবির সিপিএমকে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? কংগ্রেসের সঙ্গে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? ওই ভোটগুলো তো ওই কটা ভোট একই জায়গায় ঘুরপাক খাবে, কিন্তু সেটা জামানত জব্দ অথবা তার ঠিক উপরে, সব ওই ওদের মিলিত ভোটটা। মুর্শিদাবাদের ভোটে হুমায়ুনের কোনো এফেক্ট পড়বে না। হুমায়ুন কবিরের জমানত বাজেয়াপ্ত হবে, আবার জিতবে তৃণমূল কংগ্রেসই। আক্রমণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেমনটা তিনি জানিয়েছেন যে মুর্শিদাবাদের ভোটে হুমায়ুন কবিরের কোনো এফেক্ট পড়বে না, এবং পাশাপাশি তিনি আক্রমণ করেছেন বিজেপিকেও। এসআইআর করা হয়েছে ভোট চুরির লক্ষ্যে, কমিশনকে নিজের এজেন্ট হিসাবে ব্যবহার করছে বিজেপি। হুগলির সভা থেকে বিজেপিকে আক্রমণ ঋতব্রত।
দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। আর হুমায়ুন কবির তিনি বিধায়ক পদ কি ছাড়ছেন 4 দিনের মাথায়, অর্থাৎ যেদিন তিনি সাসপেন্ড হন সেদিনই বলেছিলেন যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন, কিন্তু তারপর পুরো ইউটার্ন, ডিগবাজি। তিনি বলছেন যে তার ভোটাররা চাইছেন না যে তিনি পদত্যাগ করুন বিধায়ক পদ থেকে, সেই জন্য তিনি পদত্যাগ করবেন না। এমনকি 17 তারিখ ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন, সেখান থেকেও পিছিয়ে এসেছেন। তিনি বলছেন যে তার ভোটাররা, স্থানীয় মানুষজন তারা চান হুমায়ুন কবির নিজের দায়িত্বেই কাজ করুন। আর এখান থেকে প্রশ্ন উঠছে, কারণ সামনে নির্বাচন রয়েছে, নতুন কোনো সমীকরণ, নতুন কোনো কৌশল কি নিয়েছেন হুমায়ুন কবির? কালকে রিজাইন দিয়ে দেবো, কালকে বিধায়ক পদ 17 তারিখে যাব। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন। উপরে আমার রুম নাম্বার 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসব। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। হিন্দু বিষয়টা নিয়েই হুমায়ুন কবির কেন অনেকেরই কোনো সম্যক ধারণা নেই। যারা এখানে মুসলমান আছেন তাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ডিএনএ এক, আমাদের পূর্বপুরুষ এক। কিছু বছর আগে তারা পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম পরিবর্তন করেছিলেন বা স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছেন। তারা ধর্মটা পরিবর্তন করতে পারেন, উপাসনা পদ্ধতি বদলে ফেলতে পারেন, কিন্তু পূর্বপুরুষকে তো পরিবর্তন করতে পারবেন না। আমাদের ইতিহাস এক। এটা আজকে শিক্ষিত মুক্ত মনস্ক যারা মুসলমান ভাই বোনেদের আছে তাদের বুঝতে হবে। হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসলে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন, কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এখন নাকি সে বলেছিল বিধায়ক পদে ইস্তফা দেবে, এখন বলছি ইস্তফা দেবে না। আরে ওর চেয়ে বড় বড় তৃণমূলের নেতারা তৃণমূলের থেকে বিজেপি হয়ে ইস্তফা দেয়নি। ওর চেয়ে বড় নেতা তৃণমূলের, বিজেপির মুকুল রায় তৃণমূল থেকে বিজেপির হয়ে জিতলো, জিতে আবার তৃণমূলে আসলো, ইস্তফা দেয়নি। ফলে আপনি হুমায়ুন কবির জানে যে এগুলোই তৃণমূলে চলে, এগুলোই এ রাজ্যে এখন চলছে। এটা এখন আইনের শাসন নেই।